আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই অবগত আছো যে আমাদের বায়োলজি প্রথম অধ্যায় জীবন পাঠের নৈবিত্তিকগুলো আমরা সলভ করছিলাম এবং বই দাগাচ্ছিলাম। তোমরা যারা এখন আমার সাথে লাইভে সংযুক্ত আছো, আমি তোমাদের কাছে অনুরোধ জানাই, সবাই পেন্সিল এবং লাল নীল কলম নিয়ে বসে যাও এবং তোমরা আমাকে জানাও যে তোমরা প্রস্তুত কিনা বই দাগানোর জন্য। তোমরা যদি বই দাগানোর জন্য প্রস্তুত থাকো তাহলে আমাকে বলো, তাহলে আমি বলা শুরু করে দিতে চাই। যারা এখন আমার সাথে লাইভে সংযুক্ত আছো দ্রুত আমাকে জানিয়ে দাও। ইনশাল্লাহ আজকে নৈবিত্তিকগুলো সলভ করানো শেষ করতে চাই। যদি শেষ করতে পারি আজকে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে দ্বিতীয় অধ্যায় শুরু করতে পারবো। তোমরা যারা লাইভে আমার সাথে এখন সংযুক্ত আছো জানিয়ে দাও তোমরা সবাই বই খাতা পেন্সিল কলম নিয়ে সবাই রেডি আছো কিনা, বই দেখানোর জন্য প্রস্তুত কিনা, তাহলে আমি ইনশাল্লাহ বলা শুরু করতে চাই। দেখা যাচ্ছে এখানে আনোয়ারুল শিপলু, মোর্শেদা ইসলাম, ওরা বলছে ওরা রেডি আছে। শামসুর নাহার বলছে ঠিকঠাক আছে, রেডি আছে। ভালো মেয়ে, তাহলে আসো আমরা বলা শুরু করি। এখানে আমরা দেখতে চাচ্ছি যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক সম্পর্কে কোন বিজ্ঞানে আমরা এটা জানতে পারবো। ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক সম্পর্কে কোথায় জানতে পারবো? ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক সম্পর্কে আমরা জানতে পারবো অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজিতে, যেটা আমরা বইতে 5 নম্বর পৃষ্ঠা যেহেতু দাগিয়ে নিব। আসো আমার সাথে 5 নম্বর পৃষ্ঠা এবং দাগিয়ে নাও। এখানে দেখো অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক নিয়ে আলোচনা করে। তো তুমি কি দাগাবা জানো? তুমি ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এগুলোর মধ্যে গোল দাগ দিবা। এখানে যেটা মুনিয়া ফারজানা আইডি থেকে বলছো যে জুন মাসে ফার্স্ট সেকেন্ড মান্থলি পরীক্ষার উপর এক্সাম হতে পারে। তো সেই এক্সামটা যদি ওরা গুগল ফর্মের মাধ্যমে মানে অনলাইনে নেয়, যদি অনলাইনে নেয় সেটা হয়তো এমসিকিউ এক্সাম নেবে, সৃজনশীল হয়তো নিবে না। তো যদি এমসিকিউ এক্সাম নেয় সেটার জন্য আমাকে 1 সপ্তাহ আগে জানালে আমি সেটার জন্য প্রস্তুত করে দিব তোমাদের ইনশাআল্লাহ, এবং মডেল টেস্ট দিয়ে ক্লিয়ার করে দিব। সৃজনশীল পরীক্ষা খুব সম্ভবত নিবে না, কারণ সৃজনশীল পরীক্ষা নেয়ার জন্য আমাদের যে টাইম টেবিল দরকার ছিল সেটা আমরা এখনো পাইনি, এবং এভাবে হঠাৎ করে তারা সৃজনশীল পরীক্ষা নিবে এটাও বিশ্বাস করা খুব কঠিন। আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে ডিটেলস যদি ভালো করে না পড়ি তাহলে সামনের দিকের অধ্যায়গুলো এমনি এমনি পড়লেই তো হয়ে যাবে না। আসলে আমরা চাই এমনভাবে এক একটা অধ্যায় শেষ করতে যেন আমাদের খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারি এসএসসি পরীক্ষার জন্য। খুব দ্রুত যদি আমাকে শেষ করতে বলো তোমরা সম্মিলিত মতামত জানাবা, আমি দ্রুত আগাবো, কিন্তু এতে ডিপলি প্রত্যেকটা অধ্যায় লিখে শেষ করানো পসিবল হবে না হয়তো। তোমরা আমাকে জানাবা তোমাদের তথ্যের মতামতের ভিত্তিতে আমি আমার ডিসিশন নিব। আমি চাই যে যেভাবে পড়িয়ে যাচ্ছি সেভাবে পড়িয়ে যাই। আর স্কুলের যদি গুগল ফর্মের মাধ্যমে এমসিকিউ পরীক্ষা হয় সেটা আমাকে 1 সপ্তাহ আগে জানালেই সেটার জন্য আমি প্রস্তুত করে দিব ইনশাল্লাহ। যদি তোমাদের 4টা অধ্যায় কেন 10টা অধ্যায়েরও পরীক্ষা হয় সেটা আমার জন্য 1 সপ্তাহ হলেই এনাফ ইনশাল্লাহ। তো তোমরা ডিসিশন জানাবা কমেন্টসের মাধ্যমে যে কে কি মতামত চাও। কেউ যদি বলো যে আর একটু দ্রুত আগালে ভালো হয় সেটা আমি করবো, আমার কোনো সমস্যা নেই। তবে দ্রুত আগাতে গেলে হয়তো সবকিছু নোট করে দেওয়া পসিবল হবে না। আচ্ছা, তো আসো আমরা আলোচনা শুরু করি। আমাদের আলোচ্য বিষয় ছিল যে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। এখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়, তোমরা গোল দাগ দিয়ে নিবা, ভাইরাস ব্যাকটেরিয়া আর ছত্রাক। তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক নিয়ে আমরা আলোচনা করেছি অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজিতে, আশা করছি বুঝতে পেরেছো। এবার মানুষের রোগ আর বিভিন্ন রোগের চিকিৎসা এগুলো নিয়ে কোথায় আলোচনা করা হয়? তোমরা জানো রোগ অসুখ বিসুখ এগুলো নিয়ে সাধারণত মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানী আলোচনা করে থাকে, মানব জীবনে রোগ আর রোগের চিকিৎসা। তো আসো এটাও আমরা বইতে একটু দাগিয়ে নেই 5 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো H নাম্বার পয়েন্ট 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা H নাম্বার পয়েন্টটা, H নাম্বার পয়েন্টটা দাগিয়ে নাও। মানব দেহ রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান। মিফতাহুল আফনান আইডি থেকে বলছে যে আপনি এমসিকিউর জন্য যদি প্রিপেয়ার করে দেন
স্কুলের সৃজনশীল পরীক্ষার আগে, স্কুলে গুগল ফর্মে এমসিকিউ পরীক্ষা হলে আপনি যদি আমাদেরকে এমসিকিউর জন্য প্রিপেয়ার করে দেন, তাহলে সৃজনশীলের জন্য কি আরেকবার রিভাইজ করাবেন কিনা? অবশ্যই সৃজনশীলের জন্য আবার রিভাইজ করাবো, কারণ সৃজনশীলটা এটা হচ্ছে আমাদের মেইন পরীক্ষা, এমসিকিউ তো কোনো পরীক্ষা নয় অ্যাকচুয়ালি। আর স্কুল থেকে অত প্রেশার দিবে না, কারণ সরকার থেকে নির্দেশ আছে যে বাচ্চারা হচ্ছে অনলাইনে ক্লাস করছে, ওরা যদি ডিটেলস প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে জানতে না পারে, আপনারা হচ্ছে জোরপূর্বক ওদের কাছ থেকে কোনো পরীক্ষা আদায় করবেন না। মণিপুর স্কুল এখন কেন পরীক্ষা নেবে? মণিপুর স্কুল তোমাদের আন্ডারে যে দায়িত্বটা সেটা পালন করার জন্য একটা পরীক্ষা তাদের নিতে হবে, তারা বাধ্য। সো এজন্য তারা একটা পরীক্ষার ব্যবস্থা তো করবেই, সেটা হয়তো এমসিকিউ পরীক্ষা, এবং সেই এমসিকিউ পরীক্ষার জন্য তোমরা কোনো ভয় পাবা না। সেটার জন্য আমাকে 1 সপ্তাহ আগে তোমরা কেউ একজন আমাকে জানিয়ে দিবা, ইনশাল্লাহ আমি তোমাদের প্রস্তুত করে দিব, এবং পরীক্ষা খুব ভালো হবে ইনশাল্লাহ, এবং মণিপুর স্কুলে সবার থেকে তোমরা রেজাল্ট ভালো করবে ইনশাল্লাহ। সো মণিপুর স্কুলের পরীক্ষা নিয়ে ভয় পাবা না, যদি সৃজনশীল পরীক্ষা হয় তাও নিয়ে ভয় পাবা না, ইনশাল্লাহ আমরা প্রস্তুত করার জন্য সচেষ্ট আছি। তবে আমাদের চেষ্টা থাকবে এইচএসসির জন্য ভালো করে হচ্ছে প্রিপারেশন নেওয়া। সুরাইয়া কাদের বলছে যে ক্লাস কবে থেকে স্টার্ট হবে? কোন ক্লাস কবে থেকে স্টার্ট হবে আমি কিছু বুঝি না এই কোশ্চেন। তুমি কি বলতে চাচ্ছ অফলাইন কবে থেকে শুরু হবে, নাকি হচ্ছে স্কুল কবে থেকে শুরু হবে? তোমার কোশ্চেন ক্লিয়ার করতে হবে। তো আসো আমরা আলোচনা আবার কন্টিনিউ করি। আমরা জানলাম যে মানবদেহ রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানে আলোচনা করা হয়, আশা করছি এটা দাগিয়ে নিয়েছো। তারপরে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আপসালা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? তোমরা সবাই জানো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আপসালা বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন, যেটা আমরা 7 নম্বর পৃষ্ঠা যে একটু দাগিয়ে নিব। চলে আসো সবাই 7 নম্বর পৃষ্ঠা আমার সাথে, এই লাইনটা দাগিয়ে নাও, এই লাইনটা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারা 2 নম্বর লাইনে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন, এই লাইনটা দাগাও, অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। আশা করছি তোমরা দাগিয়ে নিয়েছো যে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। এবার ক্যারোলাস লিনিয়াস কোন দেশের প্রকৃতি বিজ্ঞানী ছিলেন? তোমরা সবাই জানো ক্যারোলাস লিনিয়াস হচ্ছে সুইডেনের প্রকৃতি বিজ্ঞানী, সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, এতটুকু দেখাবা, সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। সুইডিশ মানে সে সুইডেনের অধিবাসী ছিলেন। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আমরা 12 নম্বর পৃষ্ঠা পাবো। আমি একটু দ্রুত বলছি, তোমরা যদি মনে করো যে হচ্ছে বেশি দ্রুত হয়ে যাচ্ছে আমাকে বলবা যে স্যার স্লো করেন। তাহলে দেখো দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। 12 পৃষ্ঠা আমরা পাচ্ছি, 12 পৃষ্ঠা দেখো, এই লাইনটা তোমরা দাগিয়ে নিবা যে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন। তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন। তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন, এই লাইনটা দাগবা, তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন। আশা করছি লাইনটা দাগিয়ে নিয়েছো। টমাস কেভালিয়ার স্মিথ প্রতিষ্ঠা রাজ্যকে কয় ভাগে ভাগ করেন? টমাস কেভলিয়ার স্মিথ প্রতিষ্ঠা রাজ্যকে 2 ভাগে ভাগ করেন। এটা আমরা 10 নম্বর পৃষ্ঠা খুঁজে পাবো। দেখো তোমরা 10 নম্বর পৃষ্ঠা, এখানে লেখা আছে যে জীবজগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়ার ক্রমিষ্টে এই 2টা রাজ্যে ভাগ করেন বিজ্ঞানী টমাস কেভলিয়ার স্মিথ প্রতিষ্ঠাকে 2 ভাগে ভাগ করেন, প্রোটোজোয়া আর হচ্ছে ক্রমিস্টা। আশা করছি লাইনটা তোমরা দাগিয়ে নিয়েছো। জীবজগৎকে 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন কোন বিজ্ঞানী? মানে 5টা ভাগে ভাগ করার প্রস্তাব করেন কোন বিজ্ঞানী? তোমরা সবাই জানো যে আর.এইচ. হুইটেকার 5 ভাগে ভাগ করার প্রস্তাব করেন, কিন্তু আমি এখানে দেখেছি অনেকেই অ্যান্সার করেছো যে মার্গুলিস। অ্যাকচুয়ালি মার্গুলিস 5 ভাগে ভাগ করে নাই, মার্গুলিস 2টা সুপার কিংডমে ভাগ করেছিল। কিন্তু মার্গুলিস 5 ভাগে ভাগ করেন নাই। 5 ভাগে ভাগ করেছেন বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার, যেটা আমরা বইতে 7 নম্বর পৃষ্ঠা পাবো ইনশাআল্লাহ। চলে আসো 7 নম্বর পৃষ্ঠা, দেখে যাও লাইনটা কিভাবে আছে।
এই যে লাইনটা একটু ফলো করো, 7 নম্বর পৃষ্ঠা নিচের দিকে। 1900 হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টা রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টা রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। আশা করছি তোমরা লাইনটা দাগিয়ে নিয়েছো। হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টা রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। গেল এটা। তারপরে আমরা চলে আসি 33 নম্বর প্রশ্নে, যে কোন রাজ্যের জীবকোষে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত। নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত, যেটা আমরা পাবো ইনশাআল্লাহ 8 নম্বর পৃষ্ঠা। 8 নম্বর পৃষ্ঠা আসো সবাই এবং আমার সাথে দাগিয়ে নাও। দেখো 8 নম্বর পৃষ্ঠা মনেরার মধ্যে দাগিয়ে নাও এই 4 নম্বর লাইনটা, নিউক্লিয়ার পর্দা নেই। নিউক্লিয়ার পর্দা নেই। মনেরার রাজ্যে নিউক্লিয়ার পর্দা নেই, এটা লাইনটা দাগিয়ে নাও। আচ্ছা, সুরাইয়া কাদের জিজ্ঞেস করছে যে এখন থেকে 12টায় শুরু হবে নাকি? হ্যাঁ, আমরা এখন থেকে আমাদের ক্লাস ইনশাআল্লাহ 12টায় শুরু করব। 12টা থেকে হয়তো বা 5-10 মিনিট আগে শুরু করতে পারি অনলাইন ক্লাস, তাই সিস্টেমটা রেডি করার জন্য একটু সময় লাগতে পারে। তাছাড়া আমাদের ক্লাস রেগুলার ইনশাআল্লাহ 12টা থেকে চলবে, কারণ স্কুল জনিত সমস্যার কারণে আমরা আগে শুরু করতে পারছি না। সবার মতামত 12টা থেকে, এটা গ্রুপে আমি পোস্ট দিয়েছিলাম অনেক আগেই। তোমরা গ্রুপে একটু ফলো করবা পোস্টগুলো, তাহলে হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো এই লাইনটা লাগিয়ে নাও। 8 নম্বর পৃষ্ঠা নিউক্লিয়ার পর্দা নেই মনেরার রাজ্যে। গেল আমাদের এই নৈবিত্তিক। এবার আরেকটা নৈবিত্তিক, মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? খুব সুন্দর একটা নৈবিত্তিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা নৈবিত্তিক, এবং মণিপুর স্কুলে যে কোনো সময় এই নৈবিত্তিকটা তোমরা পাবা। মাশরুমের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত, এই নৈবিত্তিকটা দাগিয়ে নাও, মণিপুর স্কুলের জন্য খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বর পৃষ্ঠা দেখো তোমরা, এই লাইনটা লেখা আছে কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এই লাইনটা আন্ডারলাইন করো, কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত, এটা ফানজাই রাজ্যে। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত, এটা ফানজাই রাজ্য। আচ্ছা, মাহমুদা খানম খুব সম্ভবত দেরি করে আমাদের ক্লাসে জয়েন করেছো। তুমি 26-27 নম্বর কোশ্চেনটা বলছো, ক্লাস শেষ হওয়ার পরে তুমি 26-27 নম্বর কোশ্চেনটা একটু প্রথম থেকে দেখে নিও, আমরা আর ব্যাক করছি না। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত ফানজাই রাজ্যে। এবার উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যে? আমরা সবাই জানি উন্নত টিস্যু বিদ্যমান প্ল্যান্টি রাজ্যে, আর জটিল টিস্যু বিদ্যমান অ্যানিমিলিয়া রাজ্যে। তোমরা সবাই জেনেছো যে 9 নম্বর পৃষ্ঠায় এই লাইনটা দাগিয়ে নাও, প্ল্যান্টি রাজ্য 2 নম্বর লাইন, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। প্ল্যান্টি রাজ্যে উন্নত টিস্যু বিদ্যমান, আর অ্যানিমিলিয়া রাজ্যে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। খুবই ইম্পর্টেন্ট দুইটা লাইন। প্ল্যান্টি রাজ্যের 2 নম্বর লাইন উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, আর অ্যানিমিলিয়া রাজ্যের 5 নম্বর লাইন জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। খুবই ইম্পর্টেন্ট দুটি লাইন। জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে অ্যানিমিলিয়া রাজ্যে, যেটা আমরা 10 নম্বর পৃষ্ঠা খুঁজে পাচ্ছি। তাহলে দুইটা নৈবিত্তিক আশা করছি দাগিয়ে নিয়েছো। প্ল্যান্টি রাজ্য 2 নম্বর লাইন উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, আর অ্যানিমিলিয়া রাজ্যের 5 নম্বর লাইন জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। দেখো নৈবিত্তিকগুলো কতই না সহজ এবং কত সুন্দরভাবে আমি বইয়ের লাইনের বাইরে কিছুই দেইনি। এজন্য আমি তোমাদেরকে বলি দ্বিতীয় অধ্যায়টাও এভাবে প্রিপারেশন নিবা তোমরা, যেন বইয়ের প্রত্যেকটা লাইন তোমাদের মাথায় সেট আপ হয়ে যায়, এবং এভাবে প্রিপারেশন নিলে এসএসসি পরীক্ষার আগে ইনশাআল্লাহ তোমাকে হতাশ হতে হবে না। জীবের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক কোনটা? জীবের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হচ্ছে রাজ্য, জগৎ বা কিংডম। এখানে আমি অনেককেই দেখেছি প্রজাতি লিখেছো। কি অর্থে তোমরা প্রজাতি লিখেছো আমি সেটা বুঝি না, কারণ প্রজাতি কিভাবে উপরে থাকে। তুমি যদি শ্রেণীবিন্যাসের 7টা ধাপ দেখে নাও একবার, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, তুমি দেখতে পাচ্ছ রাজ্যটা উপরে আর প্রজাতিটা নিচে আছে। তাহলে কিভাবে, কোন যুক্তিতে তুমি প্রজাতিকে উপরে লিখেছো? আমি কয়েকটা খাতা দেখে খুবই কষ্ট পেয়েছি, কেন তোমরা এটা লিখেছো। তো আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদের নৈবিত্তিক নাম্বার 37, জীবের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক কোনটা? জীবের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হচ্ছে রাজ্য, আর শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি। তো আমি তোমাদেরকে অনুরোধ জানাবো, এখানে একটা তীর চিহ্ন দাও রাজ্যের পাশে একটা তীর চিহ্ন দিয়ে লেখো, রাজ্যের পাশে একটা তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দিয়ে লেখো যে এখানে রাজ্য হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক, আর প্রজাতির নিচে একটা তীর চিহ্ন দিয়ে লেখো প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক।
তাহলে তোমরা যারা আমার সাথে এখন সংযুক্ত আছো, আমি তোমাদেরকে বলবো 10 নম্বর পৃষ্ঠা শ্রেণীবিন্যাসের 7টি ধাপ। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গগোত্র, গণ, প্রজাতি। রাজ্যের মধ্যে তীর চিহ্ন দিয়ে লেখো এটি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ। প্রজাতির মধ্যে তীর চিহ্ন দিয়ে লেখো এটি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ। আশা করছি বুঝতে পারছো। জীবের বৈজ্ঞানিক নাম কয়টা অংশ নিয়ে গঠিত? আমরা সবাই জানি জীবের বৈজ্ঞানিক নাম 2টা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে গণ আর একটা প্রজাতি। সেই ক্লাস 8 শিখছো। এবং 12 নম্বর পৃষ্ঠা এই লাইনটা দাগিয়ে নাও। প্রথম লাইনটা জীবের বৈজ্ঞানিক নাম 2টি অংশ বা পদ নিয়ে গঠিত। একটি জীবের বৈজ্ঞানিক নাম 2টি অংশ বা পদ নিয়ে গঠিত। খুব সুন্দর একটা নৈবিত্তিক, তোমরা দাগিয়ে নাও। এভাবে সহজ সহজ নৈবিত্তিকই পরীক্ষায় আসবে। এর বাইরে কি দিবে তুমি আমাকে বলো? তোমার তো এভাবে পড়লে পুরো চ্যাপ্টারটাই লাইন টু লাইন পড়া হয়ে গেল। জড় পদার্থের গুণাগুণ কোন শাখায় আলোচনা করা হয়? সবচেয়ে বেশি স্টুডেন্ট ভুল করেছো এই নৈবিত্তিকটাতে। আমি দেখেছি সবচেয়ে বেশি স্টুডেন্ট ভুল করেছো এই নৈবিত্তিকটাতে, এবং এই নৈবিত্তিকটা অনেকেই ফাঁকাও রেখেছো, অনেকে এই নৈবিত্তিকটা পারো নাই। কেন পারো নাই? কারণ এখানে প্রথম দিকে এই লাইনটা দেয়া এবং তোমরা ভালো করে এই লাইনটা দেখোইনি। জড় পদার্থের গুণাগুণ কোন শাখায় আলোচনা করা হয়? সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান বা পদার্থ ও রসায়ন বিজ্ঞান। তুমি দেখো, আমরা যদি বইতে 3 নম্বর পৃষ্ঠা চলে আসি, 3 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর লাইনে লেখা আছে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থ আর রসায়ন। সেই একই নিয়ম জড়জগৎকেও তারা নিয়ন্ত্রণ করে। তাহলে জড়জগৎকে যেহেতু তারা নিয়ন্ত্রণ করে, আমাদের প্রশ্নটা ছিল এরকমই যে জড় পদার্থের গুণাগুণ কোন শাখায় আলোচনা করা হয়। তো জড় পদার্থের গুণাগুণ বা জড় জগৎকে নিয়ন্ত্রণ করছে পদার্থ আর রসায়ন বিজ্ঞান, আর পদার্থ রসায়ন বিজ্ঞানকে একত্রে বলে ভৌত বিজ্ঞান। তো তোমরা যদি পদার্থ রসায়ন বিজ্ঞান যারা লিখেছো তাদেরটাও রাইট হয়েছে, ভৌত বিজ্ঞান যারা লিখেছো তাদেরটাও রাইট হয়েছে। তাহলে জড় জগৎকে বা জড় পদার্থের গুণাগুণ নিয়ে আলোচনা করে ভৌত বিজ্ঞান বা পদার্থ ও রসায়ন বিজ্ঞান। আনোয়ারুল শিপলু, আব্দুল জব্বার, মাহফুজুর রহমান, তোমরা বলছো যে লোডিং হচ্ছে। বাকি 2-1 জন আমাকে একটু কমেন্টস করে জানাও এখন ঠিক আছে কিনা। যদি এখন ঠিকঠাক থাকে তাহলে আমি বলা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রমিতা যেমন বলছে, শামসুন নাহার, কে এম সোহেল রেজা, দিলরুবা আক্তার বলছে এখন ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। ইয়াসমিন আমিন, সুরাইয়া কাদের, ধন্যবাদ তোমাদের সবাইকে। এই লাইনটা দাগিয়ে নাও তোমরা যে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থ রসায়ন, যা কিনা জড়জগৎকেও নিয়ন্ত্রণ করে। জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থ রসায়ন, আবার জড়জগৎকে নিয়ন্ত্রণ করে এই পদার্থ রসায়ন। মানে জড়জগৎকে জানতে গেলে, জড় পদার্থের গুণাগুণ জানতে গেলে পদার্থ রসায়ন জানা লাগবে। আর পদার্থ রসায়নকে একত্রে বলে ভৌত বিজ্ঞান, পদার্থ রসায়নকে একত্রে বলে ভৌত বিজ্ঞান। অনেকে লিখেছ ভৌত জীববিজ্ঞান, তাদেরটা কেটে দিয়েছি, কারণ ভৌত বিজ্ঞান পদার্থ রসায়ন, ভৌত জীববিজ্ঞান ভৌত বিজ্ঞান টোটালি ডিফারেন্ট জিনিস। তো জড় পদার্থের গুণাগুণ আলোচনা করা হয় ভৌত বিজ্ঞান পদার্থ রসায়নে। আশা করছি দাগিয়ে নিয়েছো তোমরা। আমাদের একটা নৈবিত্তিক ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন? ক্যারোলাস লিনিয়াস 1753 সালে দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন, যেটা আমরা বইতে 12 নম্বর পৃষ্ঠা খুঁজে পাচ্ছি। দেখো 12 নম্বর পৃষ্ঠা এই লাইনটা দেখো, 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পিসিস প্ল্যান্টারাম বইটি রচনা করেন, যেখানে দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন। তো দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন হয়েছে 1753 সালে। 1753 সালে দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, বইতে 12 পৃষ্ঠা। আশা করছি দাগিয়ে নিয়েছো। হুইটেকার কত সালে 5 কিংডম পদ্ধতির প্রস্তাব করেন? হুইটেকার 1969 সালে 5 কিংডম পদ্ধতির প্রস্তাব করেন, এটা আমরা বইতে 9 নম্বর পৃষ্ঠা পাবো। দেখো 7 নম্বর পৃষ্ঠা, সরি
দেখো লেখা আছে বিজ্ঞানী আর.এইচ হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডমে প্রস্তাব করেন। আমি যে লাইনগুলো বলছি অবশ্যই দাগিয়ে নিবা তোমরা সবাই। আর.এইচ হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টা রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। আশা করছি দাগিয়ে নিয়েছো। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, সবাই জানো। অনেকে পরীক্ষায় খুব সুন্দরভাবে হোমো স্যাপিয়েন্স লিখেছো কিন্তু 0 পেয়েছো। তার কারণ আমি আবারও বলতে চাই, এস এর পরে এ, তোমরা দেখো এই নৈবিত্তিকটা কেন বারবার দিলাম আমি। এস এর পরে এ, এই নৈবিত্তিকগুলো আমি এজন্য দিয়েছি যে প্রথমে এস আর পরে এ। এসটাকে অনেকেই এভাবে লিখবে আমি জানি, কিন্তু এভাবে এস লেখাটা একদমই পছন্দনীয় নয়, কারণ এটা বড়। দ্বিতীয় অক্ষরের প্রথম শব্দটা ছোট হবে। অনেকে ছোট লিখেছে, এমন ছোট যেটা এর থেকে বড়। এই এসটা তুমি দেখতে পাচ্ছ, এই এসটা এ থেকে বড় হয়ে গেছে, সো এটাও 0। এস হতে হবে এর সমান। আবার এস এর সমান লেখার পরে তুমি ওটাকে যদি খুব বেশি ছোট লিখে ফেলো তাহলে সেটাও 0। তো সবচেয়ে সেফ সাইড হচ্ছে আমাদের এসটাকে ছোট হাতের অক্ষরে লেখা, এতে নাম্বার হচ্ছে কাটার সম্ভাবনা একদমই কম। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং ইনশাআল্লাহ পরবর্তীতে এই ভুলগুলো করবা না, এটাই আমি আশা করছি। মানে ওরাইজার পরে এসটা এভাবে না লিখে তোমরা চেষ্টা করো এসটাকে এভাবে লেখার। বইতে 3 নম্বর পৃষ্ঠা বায়োস শব্দের অর্থটা খুব সুন্দরভাবে দেয়া আছে। বায়োস শব্দের অর্থ জীবন আর লোগোস শব্দের অর্থ জ্ঞান। তাহলে বইতে 3 নম্বর পৃষ্ঠা চলে আসো এবং দেখো 3 নম্বর পৃষ্ঠা লেখা আছে বায়োস মানে হচ্ছে গ্রিক শব্দ দুইটা। বায়োস মানে হচ্ছে জীবন আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। বায়োস মানে জীবন, লোগোস মানে জ্ঞান, এটাই নৈবিত্তিক ছিল। বায়োস মানে কি? জীবন। তারপরে বলেছে ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় কি? ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে তত্ত্বীয় বিষয়। যেমন তোমরা অনেকেই দেখো ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় তত্ত্বীয় বিষয়। তত্ত্বীয় অনেকে লিখেছো তাত্ত্বিক। তাত্ত্বিকও হচ্ছে আমি রাইট দিয়েছি, কারণ তত্ত্বীয় আর তাত্ত্বিক একই শব্দ, কিন্তু অনেকে লিখেছো তাত্ত্বীয়। আসলে তাত্ত্বীয় শব্দটা হয় না, তত্ত্বীয় বা তাত্ত্বিক এই দুইটা কথা মেনে নেওয়া যায়, কিন্তু যারা তত্ত্বীয় লিখেছো তাদেরটা হচ্ছে কেটে দিয়েছি। সো ভৌত জীববিজ্ঞান আলোচ্য বিষয় তত্ত্বীয় বিষয়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এই লাইনটা দাগিয়ে নাও যে ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী নিচের কোন শাখায় আলোচনা করা হয়? জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী ফিজিওলজি বা শারীরবিদ্যা শাখায় আলোচনা করা হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ এই শারীরবিদ্যা, এখানে আমাদের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কাজ, নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কাজ। দেখো শারীরবিদ্যার প্রথম লাইনে লেখা আছে নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কাজ। নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কাজ এগুলো শারীরবিদ্যা বা ফিজিওলজি আলোচনা করে। তো এই লাইনটা দাগিয়ে নাও, জীবদের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কাজ আলোচনা করে শারীরবিদ্যা বা ফিজিওলজি। তারপরে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক এই বিষয় নিয়ে আলোচনা করে। ইকোলজি বা বাস্তুবিদ্যা প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। তো আসলে এটা আমরা দেখে নেই, 4 নম্বর পৃষ্ঠা নিচেই আছে। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে বাস্তুবিদ্যা বা ইকোলজি। আমি আবারও বলে দেই, বইয়ের লাইনের বাইরে নৈবিত্তিক হয় না। এসএসসির একটা সুবিধা হচ্ছে বইয়ের লাইনের বাইরে নৈবিত্তিক হয় না। ইন্টারে কিন্তু এই সুবিধাটা তোমরা পাবা না। ইন্টারে বইয়ের লাইনের বাইরেও নৈবিত্তিক হয়, কিন্তু এসএসসিতে নৈবিত্তিক মানেই হচ্ছে বইয়ের লাইন। সুতরাং মিস করবা না এই বইয়ের লাইনগুলো। বিবর্তনবিদ্যা এখানে বাস্তুবিদ্যা এখানে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় আলোচনা করা হয় কোন শাখায়? তোমরা সবাই জানো তত্ত্বীয় বিষয় আলোচনা করে ভৌত জীববিজ্ঞান, আর প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি।
আমরা তাই দেখতে পাচ্ছি এখানে যে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করে ফলিত জীববিজ্ঞান। তো ফলিত জীববিজ্ঞানের এই লাইনটা আন্ডারলাইন করো যে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। জীবের সর্বনিম্ন একক কোনটি? জীবের সর্বনিম্ন একক এই নৈমিত্তিকটা আমি তোমাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে। দুর্ভাগ্য হলেও সত্য, অনেকে এই জায়গাতেও হচ্ছে সর্বনিম্ন একক কোনটা এখানে জগৎ লিখেছ। তো এগুলো হচ্ছে খুবই মারাত্মক ভুল। আমরা 10 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছি জীবের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি। তো প্রজাতির পাশে তীর চিহ্ন দিয়ে লিখে রাখো জীবের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে এই প্রজাতি। তাহলে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন এককটা হচ্ছে প্রজাতি। আশা করছি এটা তোমরা খুবই সহজেই বুঝতে পারছো। জীববিজ্ঞানের কোন শাখায় জিন এবং বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়? জীববিজ্ঞানের কোন শাখায় জিন এবং বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়? জেনেটিক্স বা বংশগতি বিদ্যা। যেমন জেনেটিক্স বা বংশগতি বিদ্যা এটা হচ্ছে জীববিজ্ঞানের কোন শাখায় জিন এবং বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়? জিন এবং বংশগতি সম্পর্কে বংশগতি বিদ্যায় আলোচনা করা হবে, এটাই স্বাভাবিক, যেটা আমরা বইতে 4 নম্বর পৃষ্ঠা খুঁজে পাবো ইনশাআল্লাহ। 4 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ বংশগতি বিদ্যার মধ্যে জিন আর জীবের বংশগতি ধারা সম্পর্কে আলোচনা করা হয়। জি নাম্বার পয়েন্ট 4 নম্বর পৃষ্ঠা জি নাম্বার পয়েন্টটা দাগিয়ে নাও, জিন এবং জীবের বংশগতির ধারা এইটা নিচে আন্ডারলাইন করো অথবা গোল দাগ দাও। জিন আর হচ্ছে জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা করে, জিন আর জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা করে হচ্ছে এই বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। তারপরে প্রশ্ন 50 নম্বর নৈবিত্তিক, মানব আর পরিবেশের কল্যাণে জীব ব্যবহারে প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান কোনটা? মানব আর পরিবেশের কল্যাণে জীব ব্যবহারে প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, যেটা তোমরা পাচ্ছ 5 নম্বর পৃষ্ঠা। মানব আর পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি, মানব আর পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। আশা করছি দাগিয়ে নিয়েছো। এবার কথা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের কোন শাখায় ভ্রূণের পরিস্ফুটন নিয়ে আলোচনা করা হয়? ভ্রূণের পরিস্ফুটন নিয়ে আলোচনা করা হয় এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যায়, যেটা তোমরা 4 নম্বর পৃষ্ঠায় পাচ্ছ। দেখো ই নাম্বার পয়েন্ট ভ্রূণের পরিস্ফুটন নিয়ে আলোচনা করছে। ই নাম্বার পয়েন্টে দেখো লেখা আছে যে ভ্রূণ সৃষ্টি গঠন পরিস্ফুটন, ভ্রূণ সৃষ্টি গঠন পরিস্ফুটন, এই 3টা লাইন দাগিয়ে, এই 3টা অপশন দাগিয়ে নিতে পারো। ভ্রূণ সৃষ্টি গঠন আর পরিস্ফুটন এই 3টা বিষয় নিয়ে আলোচনা করে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি।
আজকে পর্যন্ত প্রাণী নামকরণ করা হয়েছে বা শনাক্ত করা হয়েছে কতগুলা? এটা তোমরা হচ্ছে একটা সহজ নৈমিত্তিক, প্রায় 13 লক্ষ প্রাণী প্রজাতির নাম করা হয়েছে, আর প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির নামকরণ করা হয়েছে। আজকে পর্যন্ত তোমরা এটা পাবা বইতে 6 নম্বর পৃষ্ঠা নিচে, 6 নম্বর পৃষ্ঠা নিচে পাচ্ছ। আজ পর্যন্ত উদ্ভিদ প্রায় 4 লক্ষ, প্রাণী প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ আর বর্ণনা করা হয়েছে। দুর্ভাগ্য হলেও সত্য, অনেকেই 4 লক্ষ প্রাণীর কথা লিখেছ, অথচ 4 লক্ষ হচ্ছে উদ্ভিদ আর প্রাণী হচ্ছে প্রায় 13 লক্ষ। বারবার বলছি, এগুলো নিয়ে কনফিউজড হওয়া যাবে না। জীবের কোন জীবদেহে মাইসিলিয়াম রয়েছে বা দড়ির মতো অংশ রয়েছে কার দেহে? আমরা সবাই জানি ফানজাই রাজ্যে দড়ির মতো মাইসিলিয়াম রয়েছে। তোমরা সবাই 9 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ, এককোষী অথবা মাইসিলিয়াম দিয়ে গঠিত ফানজাই রাজ্যের জীবগুলা, এককোষী অথবা মাইসিলিয়াম দিয়ে গঠিত ফানজাই রাজ্যের জীবগুলা। তো এটা দাগিয়ে নাও, ফানজাই রাজ্যের জীবগুলা মাইসিলিয়াম দিয়ে গঠিত। কোন বিজ্ঞানী মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনরায় নামকরণ করেন? আমরা সবাই জানি টমাস কেভলিয়ার স্মিথ, যেটা আমরা বইতে খুঁজে পাই 10 নম্বর পৃষ্ঠা। 10 নম্বর পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, টমাস কেভলিয়ার স্মিথ মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনরায় নামকরণ করেন। 3 নম্বর লাইনটা দাগিয়ে নেবা, মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন। মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন। মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন টমাস কেভলিয়ার স্মিথ। কনজুগেশন কোন জগতের জীবের যৌন প্রজনন ঘটায়? এটা আমরা সবাই জানি যে কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে প্রোটিস্টা রাজ্যে। যেমন আমরা দেখতে পাই 9 নম্বর পৃষ্ঠা, যে কনজুগেশনের মাধ্যমে প্রোটিস্টা রাজ্য কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটায়। কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটায় হচ্ছে প্রোটিস্টা রাজ্যের জীব। আশা করছি দাগিয়ে নিয়েছো। একটা জীবকে প্রজাতি পর্যন্ত শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে মূলত কয়টা ধাপ রয়েছে? 10টা ধাপ রয়েছে, আমরা সবাই জানি এটা। প্রজাতি পর্যন্ত ভাগ করার ক্ষেত্রে 7টা ধাপ রয়েছে। 10 নম্বর পৃষ্ঠা আমরা পাচ্ছি, জগৎ পর্ব শ্রেণী বর্গক্ষেত্র গণ প্রজাতি। প্রজাতি পর্যন্ত ভাগ করার ক্ষেত্রে 7টা ভাগ রয়েছে। জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় পদকে কি বলে? এটা তোমরা সবাই জানো, বৈজ্ঞানিক নামের দ্বিতীয় পদকে কি বলা হয়? প্রথমটাকে বলে গণ অংশ বা গণ পদ, দ্বিতীয়টাকে বলে প্রজাতি অংশ বা প্রজাতিক পদ। অবশ্যই প্রজাতিক পদ এবং গণ পদ এই শব্দটা লিখতে হবে। অনেকেই প্রজাতি লিখেছ কিন্তু প্রজাতিক পদ এই কথাটা লিখো নাই অনেকেই। তা আমি সেটাই বলতে চাই, দেখো বৈজ্ঞানিক নামের 2টা অংশ, প্রথমটা গণ নাম বা গণ অংশ বা গণ পদ, দ্বিতীয়টা প্রজাতির নাম প্রজাতিক অংশ বা প্রজাতিক পদ। সো বৈজ্ঞানিক নামের 2টা অংশ, প্রথমটা গণ অংশ, দ্বিতীয়টা প্রজাতি অংশ। বলা হচ্ছে উদ্ভিদের বর্গ এর পরের ধাপটা কি? খুব সহজ নৈমিত্তিক, যারা শ্রেণীবিন্যাসের 7টা ধাপের নাম মুখস্থ জানো সে এটার অ্যান্সার দিতে পারবা। বর্গের পরের ধাপ হচ্ছে গোত্র। যেমন আমরা এখানে আসছি 10 নম্বর পৃষ্ঠা, যে জগৎ পর্ব শ্রেণী বর্গের পরে গোত্র রয়েছে, বর্গের পরে গোত্র রয়েছে। আমাদের এটাই বলেছিল বর্গের পরের ধাপটা কি? গোত্র। শ্রেণীবিন্যাসের কোন শাখায় প্রাণের বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? ইভলিউশন বা বিবর্তন বিদ্যায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়। তোমরা যদি চলে আসো আমার সাথে বইতে 4 নম্বর পৃষ্ঠা, তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর পৃষ্ঠা লেখা আছে ইভলিউশনে প্রাণের বিকাশ। প্রথমে ইভলিউশনের ফার্স্ট লাইনটাই হচ্ছে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করে ইভলিউশন, প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করে ইভলিউশন বা বিবর্তন বিদ্যা। আশা করছি দাগিয়ে নিয়েছো। পাটের বৈজ্ঞানিক নাম কোনটা? আরেকটা নৈমিত্তিক, যেটা হচ্ছে আমি দিয়েছি তোমাদের লিখার স্টাইল ঠিক আছে কিনা দেখার জন্য, কিন্তু এখানেও দুর্ভাগ্য অনেকেই ভুল করেছো। কারণ কর্কোরাস ক্যাপসুলারিস, অনেকে বানান ভুল করেছো, স্পেলিং ভুল হয়েছে অনেকের, যেমন কর্কোরাস CHO, এটা অনেকে CO লিখে ফেলেছো। তো এটা করা যাবে না। কর্কোরাস ক্যাপসুলারিস আর হচ্ছে ওই বড় সি আর ছোট সি এর যে কথাটা, আমি এখানে আরেকবার বলে দিতে চাই তোমাদেরকে যে একটা কথা মাথায় রাখবা সব সময়,
যে যখন দুইটা সি আসছে তখন প্রথম সিটা খুব বড় লিখবা। কর্কোরাস, ক্যাপসুলারিস, তারপরে যে সিটা, সেই সিটা অবশ্যই একদম ছোট হবে, একদম ছোট হবে, খুবই ছোট হবে। এবং এটা খুব সেন্সিটিভ ইস্যু, কিন্তু আমি বারবার বলছি এটা খুব সেন্সিটিভ ইস্যু। একটু বড় করে লিখে ফেললা, সিটা বড়, এটা হচ্ছে ছোট, ভুল, তোমার এটা কাটা যাবে। এটা তুমি নাম্বার পাবা না, এটাতে তুমি 0 পাচ্ছ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই এর তুলনায় সিটা, তুমি আমাকে বলছো বারবার কমেন্টস করে যে স্যার আমি তো সি ছোট হাতে লিখেছি। আমি জানি তুমি সি ছোট হাতে লিখেছো, তারপরে আমি কেটেছি কেন, এটা আসলে ভুল, কারণ এর তুলনায় সিটা এখানে বড় লাগছে, কিন্তু তোমার দেখা যাচ্ছে যে সিটা তুমি রিয়েলি ছোট লিখেছো, কিন্তু এর তুলনায় বড়, তাই হবে না। খুব সেন্সিটিভ বিষয় এগুলো, আমি তোমাকে এজন্য আবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ঠিক করে লিখবা। এটাতে দেখো সিটা এর সাথে একদম অ্যাটাচ, বা সিটা এর থেকে মানে হচ্ছে বড় হয়নি, সো এটাতে তুমি নাম্বার পাবা ইনশাআল্লাহ। তো এভাবে আমি তোমাদের বলছি, এভাবে প্র্যাকটিসটা করো। এই ভুলটা হচ্ছে তুমি যদি করে ফেলো তাহলে পরীক্ষার হলে হয়তো কিছু স্যার মার্কস দিবে, কিন্তু কিছু স্যার কেটে দিতে পারে। তাই আমি চাই যে তোমার কোনো কনফিউশন যাতে না থাকে একটা বিষয়ে, একদম 100% ক্লিয়ার যেন হয়। তো কর্কোরাস ক্যাপসুলারিস এভাবে লেখার জন্য অনুরোধ থাকলো সবার উপর। তো আমাদের নৈবিত্তিক 60টা সলভ হয়ে গেল। তোমরা যারা আমার সাথে লাইভে যুক্ত আছো, এই এমসিকিউ উইদাউট অপশনে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে কমেন্টস করে জানাও। যদি এমসিকিউ উইদাউট অপশনে কোনো প্রশ্ন না থাকে, আমি এমসিকিউ উইথ অপশনটা, উইথ অপশনস যেগুলো আছে সেটা সলভ করবো ইনশাল্লাহ। এখন তোমরা যারা আমার সাথে এখনো সংযুক্ত আছো, তোমরা আমাকে দ্রুত জানিয়ে দাও যে এমসিকিউ উইথ অপশনটা আমি সলভ করতে পারবো কিনা, তোমাদের এমসিকিউ উইদাউট অপশন পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কাজী সুরাইয়া ইয়াসমিন, মোর্শেদা ইসলাম, মাহফুজুর রহমান, মাহমুদা খানম, শামসুর নাহার, মাজহারুল ইসলাম, কোনো সমস্যা নেই বলছে। ধন্যবাদ তোমাদের সবাইকে। সুরাইয়া কাদের, ধন্যবাদ তোমাদেরকে। তো এখানে আমি যেটা বলতে চাই তোমাদেরকে, এমসিকিউ উইথ অপশনস 40টা নৈবিত্তিক নিয়েছে, আমি খুব দ্রুত শেষ করে দিতে চাই আজকের মধ্যেই। তোমরা যারা আমার সাথে এখন সংযুক্ত আছো, দ্রুত নৈবিত্তিকগুলো দাঁড়িয়ে নিবা। বলা হয়েছে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনগুলা আর ভৌত জীববিজ্ঞানের শাখা কোনগুলা। এখানে 4 নম্বর 5 নম্বর পৃষ্ঠা থেকে অ্যান্সারটা আমরা পাবো যে জীব প্রযুক্তি আর হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, ফার্মাসি, এই দুইটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা, আর বাস্তুবিদ্যা এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা। তাহলে তোমাকে কি করতে হবে এখন আমাকে বলতে পারো? তোমার কাজ হচ্ছে ভৌত জীববিজ্ঞানের সবগুলা শাখার নাম মুখস্থ করা, ফলিত জীববিজ্ঞানের সবগুলা শাখার নাম মুখস্থ করা। কারণ পরীক্ষায় যেটাই নৈবিত্তিকে আসুক, তোমার এখন যেটা দাগাতে হবে, ভৌত জীববিজ্ঞানের প্রত্যেকটা শাখা তুমি দাগাবা। ভৌত জীববিজ্ঞানের প্রত্যেকটা, ভৌত জীববিজ্ঞানের নিচে আন্ডারলাইন করবা অঙ্গ সংস্থান, শ্রেণীবিন্যাস বিদ্যা। ভৌত জীববিজ্ঞানের প্রত্যেকটা শাখা নিচে আন্ডারলাইন করো। ফলিত জীববিজ্ঞান দাগাও, ফলিত জীববিজ্ঞানের জীবাশ্ম বিজ্ঞান, জীব পরিসংখ্যান, পরজীবী বিদ্যা, ফলিত জীববিজ্ঞানের প্রত্যেকটা শাখা আন্ডারলাইন করো। অর্থাৎ পরীক্ষায় এই টাইপের নৈবিত্তিক যখন আসবে, নিজের কোনটা ফলিত শাখা, নিজের কোনটা ভৌত শাখা, তখন ঠাস করে যেন তোমার মাথায় চলে আসে এই বাস্তুবিদ্যা ভৌত, এটা বাদ, বাকি দুইটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তারপরে আমাদের 2 নম্বর নৈবিত্তিকে বলেছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব কোনটা। আমরা সবাই জানি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীবের উদাহরণের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল, যেটা আমরা বইতে 8 নম্বর পৃষ্ঠা খুঁজে পাবো ইনশাআল্লাহ।
দেখো 8 নম্বর পৃষ্ঠা মনেরা, 8 নম্বর পৃষ্ঠা মনেরার মধ্যে লেখা আছে নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া, এই দুইটা হচ্ছে উদাহরণ মনেরা রাজ্যের। এই দুইটা উদাহরণ তুমি দাগিয়ে নাও, মনেরা রাজ্যের উদাহরণ দুইটা দাগিয়ে নাও। নীলাভ সবুজ শৈবাল দাগাও, ব্যাকটেরিয়া দাগাও, নীলাভ সবুজ শৈবাল দাগাও, ব্যাকটেরিয়া দাগাও, নীলাভ সবুজ শৈবাল দাগাও, ব্যাকটেরিয়া দাগাও। 3 নম্বর বলেছে নিচের কোনটা আর্কিগোনিয়েটস, নিচের কোনটা আর্কিগোনিয়েটস? আমরা সবাই জানি 9 নম্বর পৃষ্ঠা যে আর্কিগোনিয়াম যাদের হয় তাদের আর্কিগোনিয়েটস বলে। আর আর্কিগোনিয়েটস হচ্ছে প্ল্যান্টিরাজ্যের জীব, আর্কিগোনিয়েটস হচ্ছে প্ল্যান্টিরাজ্যের জীব। আবার আসো, এটা পাবো আমরা অ্যানসারটা বইতে 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা। এই লাইনটা আন্ডারলাইন করবা তোমরা। প্ল্যান্টিরাজ্যের মধ্যে যে এরা আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ, এরা আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ হচ্ছে প্ল্যান্টি। তো প্ল্যান্টিরাজ্যের কোনো উদাহরণ হলেই সেটা আর্কিগোনিয়েট হবে। আমাদের প্রথম উদাহরণ হচ্ছে অ্যাগারিকাস, অ্যাগারিকাস হচ্ছে ছত্রাক, সুতরাং এটা আর্কিগোনিয়েটস নয়। পেনিসিলিয়াম একটা ছত্রাক, সেটাও আর্কিগোনিয়েটস নয়। নষ্টক একটা মনের রাজ্যের জীব, তো এটাও আর্কিগোনিয়েটস নয়। একমাত্র আর্টোকার্পাস হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। কাঁঠাল গাছ হচ্ছে যেহেতু প্ল্যান্টি রাজ্যের জীব তাই এটা আর্কিগোনিয়েটস। এবার 4 নম্বরে বলছে শ্রেণীবিশেষের ধাপগুলোর সঠিক ক্রম লেখো। অনেকগুলোই উল্টাপাল্টা দেওয়া আছে। সঠিক ক্রমটা হচ্ছে জগতের পরে পর্ব, পর্বের পরে শ্রেণী, শ্রেণীর পরে বর্গ, বর্গের পরে গোত্র, গোত্রের পরে হচ্ছে গণ আর প্রজাতি। তো এই ধাপগুলো তোমরা যদি ভালো করে সিরিয়ালি না শিখো তাহলে এই ধরনের নৈবিত্তিকগুলোতে কনফিউজড হয়ে যাবা। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা সিরিয়ালি তোমরা মুখস্থ করে ফেলবা। 5 নম্বর নৈবিত্তিক, যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে কে? যৌন প্রজননের মাধ্যমে প্ল্যান্টিয়ার অ্যানিমিলিয়া বংশ বিস্তার করে। কারণ আমরা প্ল্যান্টিয়ার অ্যানিমিলিয়া রাজ্যে দেখতে পাই। চলো আমরা প্ল্যান্টিয়ার অ্যানিমিলিয়া রাজ্যে যাই, 9 নম্বর আর 10 নম্বর পৃষ্ঠা। প্ল্যান্টি রাজ্যের মধ্যে তুমি এই লাইনটা দেখাও, যৌন জনন সম্পন্ন হয়। প্ল্যান্টি রাজ্যের মধ্যে এই লাইনটা দেখাবা, যৌন জনন সম্পন্ন হয়। প্ল্যান্টি রাজ্যের মধ্যে এই লাইনটা দেখাও, যৌন জনন সম্পন্ন হয়। তুমি পাচ্ছ নিশ্চয়ই, প্ল্যান্টি রাজ্যে যৌন জনন সম্পন্ন হয়। আর অ্যানিমিলিয়া রাজ্যেও তুমি তাই দেখতে পাচ্ছ, যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে। অ্যানিমিলিয়া রাজ্য 5 নম্বর লাইনে দেখো, যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে। অ্যানিমিলিয়া রাজ্য যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে। আশা করছি লাইনটা পেয়েছো তোমরা। কিন্তু ফাঞ্জাই রাজ্যে আসো, ফাঞ্জাই রাজ্যে কোথাও লেখা আছে যৌন প্রজনন করে? করে না তো। ওরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন প্রজনন করে। ফাঞ্জাই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন প্রজনন করে। ফাঞ্জাই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অযৌন প্রজনন করে। তাহলে এখানে আমাদের নৈবিত্তিকের অ্যান্সার হচ্ছে যৌন প্রজনন করে প্ল্যান্টিয়ার অ্যানিমিলিয়া। আশা করছি বুঝতে পেরেছো। এবার ক নাম্বার দেওয়া আছে একটা ছত্রাক বা মাশরুম, আর খ নাম্বার দেওয়া আছে একটা গাছ বা উদ্ভিদ। এখানে বলছে ক সম্পর্কে তথ্য কোনটা সঠিক। আমরা জানি মাশরুম বা ছত্রাকের মধ্যে কাইটিন দ্বারা গঠিত কোষ প্রাচীর রয়েছে, যেটা 9 নম্বর পৃষ্ঠা আমরা খুঁজে পাচ্ছি। লাইনটা এর আগেও বলেছি। ফাঞ্জাই রাজ্যের মাশরুম, মাশরুম দেখতে পাচ্ছ, ফাঞ্জাই রাজ্যের উদাহরণ হচ্ছে মাশরুম। মাশরুমের নিচে আন্ডারলাইন করবা। ফাঞ্জাইয়ের উদাহরণ হচ্ছে মাশরুম, পেনিসিলিয়াম, ইস্ট, যাদের কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত, যাদের কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। আমাদের বলছে ক থেকে মানে ছত্রাক থেকে প্ল্যান্টি রাজ্যের এই গাছটা উন্নত কেন? ছত্রাক থেকে প্ল্যান্টি রাজ্যের গাছটা উন্নত কেন? দেখো এটা একটা বহুপদী নৈবিত্তিক। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলছে নিউক্লিয়াস সুগঠিত, অথচ আমরা জানি ফাঞ্জাইয়ের নিউক্লিয়াস সুগঠিত, প্ল্যান্টি নিউক্লিয়াস সুগঠিত। তো ফাঞ্জাই আর প্ল্যান্টি দুইটা নিউক্লিয়াস সুগঠিত। তো এটা পার্থক্য নয়। একটা থেকে আরেকটা উন্নত করতে গেলে পার্থক্য বা তুলনা করতে হবে, অমিল দেখাতে হবে। তো ক নম্বরটা, 1 নম্বরটা হচ্ছে মিল দুইজনের মধ্যে। ফাঞ্জাই আর হচ্ছে প্ল্যান্টি দুইটাই হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। সো এটা মিল দিয়ে তো আর পার্থক্য করা যায় না। পার্থক্য করতে গেলে পার্থক্য দিতে হবে। তো প্ল্যান্টি রাজ্য সবুজই, এটা একটা ভালো পার্থক্য। আর প্ল্যান্টি রাজ্যে উন্নত টিস্যু রয়েছে, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য, যেটা ফাঞ্জাই রাজ্যে নেই। তো এই দুটো লাইন দেখাই নিবা 9 নম্বর পৃষ্ঠা থেকে, যে প্ল্যান্টি রাজ্যে উন্নত টিস্যু রয়েছে, উন্নত টিস্যু রয়েছে। আর প্ল্যান্টি রাজ্যের জীবগুলো হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করে, তাই এরা হচ্ছে স্বভোজী। লেখা আছে সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আশা করছি বুঝতে পেরেছো।
8 নম্বর নৈমিত্তিক জীবের বৈজ্ঞানিক নামে কয়টা অংশ থাকে? 2টা পদ থাকে জীবের বৈজ্ঞানিক নামে, আমরা সবাই জানি। প্রথম অংশটা হচ্ছে প্রজাতির নাম। প্রথম অংশটা কি প্রজাতির হয়? তুমি বলো। প্রথমটা তো গণ, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতির নাম। তো 2 নম্বর অংশটা হচ্ছে মিথ্যা কথা বলেছে ওরা। 3 নম্বরটা বলেছে দ্বিতীয় অংশের সব অক্ষর স্মল লেটারে হয়। আমরা তো এটা নিয়ে অনেক প্র্যাকটিসও করলাম। দ্বিতীয় অংশের প্রত্যেকটা অক্ষর স্মল দিতে হবে, একটা বড় লিখলে তুমি 0 পাবা। তো এটা ঠিক আছে, 2টা পদ থাকবে। প্রথমটা হবে গণ অংশ, এখানে ভুল লিখেছে, তোমরা এই লাইনটা একটু ফলো করো এবং দাগিয়ে নাও। একটা বৈজ্ঞানিক নামের 2টা অংশ বা পদ নিয়ে গঠিত, যার প্রথম অংশটা গণের নাম, দ্বিতীয় অংশটা প্রজাতির নাম। এই লাইনটা দেখাও। 12 নম্বর পৃষ্ঠায় এই লাইনটা দেখাবা। জীবের বৈজ্ঞানিক নামের 2টা অংশ বা পদ থাকে, প্রথমটা গণ, দ্বিতীয়টা প্রজাতি। এই লাইনটা দেখাও। জীবের বৈজ্ঞানিক নামের 2টা অংশ বা পদ থাকে, একটা গণ অংশ আর একটা হচ্ছে প্রজাতি অংশ। প্রথমটা গণ, দ্বিতীয়টা প্রজাতি। আর এই লাইনটা দেখাও নিচে এসে 13 নম্বর পৃষ্ঠা, যে বৈজ্ঞানিক নামের দ্বিতীয় অংশের নাম ছোট অক্ষরে লিখতে হবে। দ্বিতীয় অংশের নাম ছোট অক্ষরে লিখতে হবে, যেটা আমাদের নৈমিত্তিকে ছিল। এখানে রূপম বণিক কোশ্চেন করছে। রূপম বণিক বলছে যে এগুলো স্যার স্ক্রিনশট দিয়েছি কোশ্চেনগুলা, তোমার এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই রূপম বণিক। আমি গ্রুপে এটার পিডিএফ ফাইল দিয়ে দিব আজকে রাতে ইনশাল্লাহ। সেটা তোমরা হচ্ছে মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড দিয়ে পড়ে ফেলবা। আর হচ্ছে এটা আমি তোমাদের এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, যে হচ্ছে কম্পিউটারে ডাউনলোড দিয়ে রাখলে বা মোবাইলে ডাউনলোড দিয়ে রাখলে পরবর্তীতে হাতের কাছে তো পেলাম না। আমি যদি সবকিছু খুলে যায় ইনশাআল্লাহ, শীট থেকে শুরু করে যত কিছু আছে আমি ইনশাআল্লাহ তোমাদের গ্রুপে আস্তে আস্তে দিতে থাকবো, এই তোমাদের ফটোকপি করে দিতে থাকবো, এবং তখন তোমাদের এগুলো নিয়ে টেনশন থাকবে না। এখন আমি তোমাদের দিব যেটা, এটা কম্পিউটারে ডাউনলোড দিয়ে অথবা হচ্ছে মোবাইলে দেখে দিতে পারো, প্রিন্ট করে পড়তে পারো যদি তোমার খুব উৎসাহ থাকে। আর যদি মনে করো যে শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ, আমি তো পরবর্তীতে দিবই, তো তুমি সেই ক্ষেত্রে ফটোকপি নাও করতে পারো। এটা গেল 8 নম্বর নৈমিত্তিক। 9 নম্বর নৈমিত্তিক, চিত্রের জীবটার নাম কি? চিত্রের জীবটার নাম খুব সহজেই আমরা বুঝতে পারি, এই জীবটা হচ্ছে নষ্টক, যেটা মনের রাজ্যের একটা জীব। 8 নম্বর পৃষ্ঠা, মনের রাজ্যের একটা জীব নষ্টক। মনের রাজ্যের জীব হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল হচ্ছে খ নাম্বারটা দেখো লেখা আছে নষ্টক। খ নাম্বারের চিত্রটা হচ্ছে নষ্টক, যেটা আমাদের এখানে দেখানো হচ্ছে এভাবে। তো চিত্রগুলোকে কত সচেতন ভাবে তোমার মাথায় রাখতে হবে একবার ভেবে দেখো। এই চিত্রটা তুমি হচ্ছে বইয়ের এই চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, এটা তোমার পরীক্ষার হলে দ্রুত ক্যাচ করতে হবে মাথায়, যে নষ্টকের উদাহরণ হচ্ছে এটা। তো এভাবে চিত্র দিয়ে এমসিকিউ আসতে পারে। চিত্রের জীবের কোষে কোনটা কোনটা অনুপস্থিত? আমরা তো জানি মনের রাজ্যে শুধু রাইবোজোম আছে, বাকি আর কিছুই নাই। তো রাইবোজোম বাদে যেগুলা এখানে লেখা আছে সেগুলো নাই তার দেহে। তো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম এগুলো তো নাই, শুধু রাইবোজোম আছে। তো আসলে এই লাইনটাও আমরা দেখে নেই। মনের রাজ্য দেখো, লাইনটি স্পষ্টভাবে তুমি খেয়াল করো। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। এই লাইনটা দেখাও। তুমি 8 নম্বর পৃষ্ঠায় এই লাইনটা দেখাবা। 8 নম্বর পৃষ্ঠায় এই লাইনটা দেখাবা। রূপম বণিক বলছে নষ্টক কি গণ অংশ কিনা? হ্যাঁ, নষ্টক একটা শুধুমাত্র গণ অংশ। এটার প্রজাতিক অংশটা লিখে নাই, তোমরা ছোট মানুষ তাই লিখে নাই। প্রজাতিক অংশ লিখলে বৈজ্ঞানিক নামটা বড় হবে, তখন বৈজ্ঞানিক নামটা পুরা নাম দিলে হবে নষ্টক লিঙ্কিয়া। নষ্টক লিঙ্কিয়া, যেটা শেখার কোনো প্রয়োজন নাই। নষ্টক গণ অংশ, তোমাদের ছোট মানুষ তোমাদের যেটা দিয়েছে সেটাই শিখো। আচ্ছা, 8 নম্বর পৃষ্ঠা তোমরা এই লাইনটা দাগিয়ে নাও, যে মনের রাজ্যের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। আশা করছি দাগিয়ে নিয়েছো। কোনটা প্রোটিস্টার উদাহরণ? প্রোটিস্টার উদাহরণ হচ্ছে 9 নম্বর পৃষ্ঠা, প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম যে প্রোটিস্টার উদাহরণ, এটা আমরা হচ্ছে জেনেছি অনেক আগেই, তারপরে একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই প্রোটিস্টার উদাহরণের মধ্যে রয়েছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী, বহুকোষী শৈবাল। তোমরা এই উদাহরণগুলো দাগিয়ে নাও এবং উদাহরণগুলো কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী, বহুকোষী শৈবাল এগুলো প্রোটিস্টার রাজ্যের উদাহরণ। 12 নম্বর নৈমিত্তিকে বলেছে নিচের কোনটা স্বভোজী? আমরা জানি প্ল্যান্টি রাজ্যের জীব স্বভোজী। তো প্ল্যান্টি রাজ্যের জীব কারা আছে? অ্যানিমেলিয়া। প্ল্যান্টি রাজ্যের জীব আছে, যত গাছ আছে সব প্ল্যান্টি রাজ্য। তো প্ল্যান্টি রাজ্য সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। তো প্ল্যান্টি রাজ্যে যে আম, কাঁঠাল গাছগুলো থাকে এরা সবাই স্বভোজী, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। 13 নম্বর নৈমিত্তিক, কাইটিন দিয়ে গঠিত কোষ প্রাচীর কার রয়েছে? আমরা জানি মাশরুম, পেনিসিলিয়াম, ইস্ট,
ফানজাই রাজ্যে কাইটিন দিয়ে গঠিত কোষ প্রাচীর রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ফানজাই এর কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত, যেটা ইস্ট পেনিসিলিয়াম মাশরুমে এদের ক্ষেত্রে দেখা যায়। ইস্ট পেনিসিলিয়াম মাশরুম এদের কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। আশা করছি পেয়েছো তোমরা। 14 নম্বরে বলেছে কোনটা সুপার কিংডম? মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, প্রোক্যারিওটা। অ্যাকচুয়ালি আমরা জানি মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলি এগুলো হচ্ছে রাজ্য বা কিংডম, আর সুপার কিংডম দুইটা, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। তো প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা হচ্ছে সুপার কিংডম, আর মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলি এগুলো হচ্ছে কিংডম। সহজ নৈবিত্তিক, আশা করছি বুঝতে পেরেছো। নিচের কোনটাতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে? আমি তোমাদের আগেও বলেছি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে হচ্ছে ফানজাই রাজ্য, এবং ফানজাই রাজ্যের পেনিসিলিয়াম এখানে উদাহরণ হিসেবে আছে। 9 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ যে ফানজাই রাজ্য হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে, যেই ফানজাই রাজ্যে রয়েছে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। নিচের কোনটি স্পোরের সাহায্যে মানে হ্যাপ্লয়েড স্পোর বা স্পোরের সাহায্যে বংশ বিস্তার করে? ইস্ট মানে প্ল্যান্টি রাজ্যে এই ফানজাই রাজ্যের এই উদাহরণগুলো ইস্ট পেনিসিলিয়াম মাশরুম এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে। আশা করি লাইনটা পেয়েছো। অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের বৈশিষ্ট্য। 10 নম্বর পৃষ্ঠা অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীর বৈশিষ্ট্য লিখেছে প্লাজমা মেমব্রেন নাই। প্লাজমা মেমব্রেন তো এই পৃথিবীর সকল জীবেই রয়েছে, কোষ ঝিল্লি না থাকে আবার কিভাবে? অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের কোষে প্লাস্টিড নাই, কোষ গহ্বর নাই, এটা সঠিক। কোষ প্রাচীর নাই, কিন্তু প্লাজমা মেমব্রেন আছে। তো এই লাইনটা আমরা বইতে 10 নম্বর পৃষ্ঠা খুঁজে পাবো ইনশাআল্লাহ। দেখো অ্যানিমেলিয়া রাজ্যে জড় কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর তিনটা অংশ নাই। 10 নম্বর পৃষ্ঠা দাগিয়ে নাও, কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর নাই। জড় কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর নাই, আশা করি দাগিয়েছ। 18 নম্বর নৈবিত্তিক নিচের জীবটার বৈশিষ্ট্য কি? এই জীবটা হচ্ছে একটা মাশরুম ফানজাই রাজ্য। তো ফানজাই রাজ্যের কি বৈশিষ্ট্য? নিউক্লিয়াস সুগঠিত। হ্যাঁ, ফানজাই রাজ্যে নিউক্লিয়াস সুগঠিত। ক্লোরোপ্লাস্ট নাই, ফানজাই রাজ্যে ক্লোরোপ্লাস্ট নাই, আমরা জানি শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। সবই সঠিক হয়েছে। তো আসলে এই নৈবিত্তিকটা আমরা বইতে দাগিয়ে নেই। ফানজাই রাজ্য ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে, যেটা আমরা পেয়েছি ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিটা। নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত, নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত, এটা হচ্ছে 3 নম্বর লাইনে পাচ্ছ। তো ফানজাই রাজ্য নিউক্লিয়াস সুগঠিত, খাদ্য শোষণ পদ্ধতি গ্রহণ করে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। দাগিয়ে নিয়েছো আশা করছি।
তো আসুন 19 নম্বর নৈর্ব্যক্তিকটা আমরা সলভ করি। প্রোটিস্ট রাজ্যের জীবের প্রজনন হয় কি প্রক্রিয়ায়? মাইটোসিস আর কনজুগেশন প্রক্রিয়ায় প্রোটিস্ট রাজ্যের প্রজনন হয় আমরা জানি। তো আসো এই লাইনটা দেখে নেই আমরা। তোমরা প্রোটিস্ট রাজ্যের হচ্ছে নিচে এটা এই লাইনটা দাগাও। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে আর কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। তো প্রোটিস্ট রাজ্যের প্রজনন দুইভাবে হয়, মাইটোসিসের মাধ্যমে অযৌন প্রজনন আর কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন। আশা করছি লাইনটা দাগিয়ে নিয়েছো। ভৌত জীববিজ্ঞান শাখায় কি কি বিষয় আলোচনা করা হয়? এখানে লেখা আছে দৈহিক গঠন। আমরা জানি ভৌত জীববিজ্ঞানের একটা শাখা আছে অঙ্গ সংস্থান বিদ্যা, অঙ্গ সংস্থান বা মরফোলজি, যেখানে দৈহিক গঠন আলোচনা করা হয়। দৈহিক গঠন আলোচনা করে অঙ্গ সংস্থান বা মরফোলজি। তো এটা ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয়, তোমরা দাগিয়ে নাও। দৈহিক গঠন অঙ্গ সংস্থান বিদ্যা, যেটা ভৌত জীববিজ্ঞানের একটা শাখা। আরেকটা লেখা আছে প্রাণ রাসায়নিক কার্যাবলী আলোচনা করা হয়। প্রাণ রাসায়নিক কার্যাবলী আসলে ফলিত জীববিজ্ঞানে আলোচনা করা হয়, তো এটা বাদ যাবে। বায়োকেমিস্ট্রিতে তোমরা দেখতে পাও প্রাণ রাসায়নিক কার্যাবলী, আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর পৃষ্ঠা। বায়োকেমিস্ট্রিতে বা প্রাণ রসায়নে লেখা আছে যে প্রাণ রাসায়নিক কার্যাবলী এখানে আলোচনা করা হয়। তো এটা ফলিত জীববিজ্ঞানের অংশ, এটা বাদ যাবে। আর কোশ্চেন করেছে যে শ্রেণীবিন্যাস আর রীতিনীতি ভৌত জীববিজ্ঞানে, হ্যাঁ শ্রেণীবিন্যাস রীতিনীতি ভৌত জীববিজ্ঞানে আলোচনা করা হয়, এটা সঠিক আছে। কারণ আমরা জানি যে শ্রেণীবিন্যাস আর রীতিনীতি আলোচনা করা হয় ভৌত জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি শাখায়। জীবের শ্রেণীবিন্যাস তার রীতিনীতিগুলো আলোচনা করা হয় ভৌত জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি শাখায়। এবার 21 নম্বর নৈর্ব্যক্তিক সোলানামের ক্ষেত্রে কোনটা সঠিক? সোলানাম গোল আলুর গণ অংশ বা গণ নাম, ঠিক আছে। এটা একটা ইংরেজি শব্দ, এটা মিথ্যা কথা। কারণ সোলানাম একটা ল্যাটিন শব্দ, কারণ বৈজ্ঞানিক নাম অধিকাংশ ল্যাটিন ভাষায় হয় অথবা ল্যাটিনের মতো হয়। সো এটা ল্যাটিন শব্দ, এটা আমরা জানি। তো এটা ইংরেজি শব্দ লেখাটা ভুল হয়েছে এবং এটা আইসিবিএন কর্তৃক স্বীকৃত একটা নাম, এটা ঠিক আছে। তো আসলে এই নৈর্ব্যক্তিকগুলো এটা দেখে নেই। সোলানাম লেখা আছে, সোলানামটা হচ্ছে গণ নাম, এটা নিচে আন্ডারলাইন করবা। 12 নম্বর পৃষ্ঠায় এখানে আন্ডারলাইন করো, সোলানাম হচ্ছে গণ নাম, সোলানাম হচ্ছে গণ নাম। তারপরে আমরা জানি উদ্ভিদের নাম আইসিবিএন কর্তৃক স্বীকৃত হতে হয়। তো উদ্ভিদের নাম আইসিবিএন কর্তৃক স্বীকৃত, এটাও আমরা জানি। তারপরে হচ্ছে এই লাইনটা দেখো, নামকরণ ল্যাটিন শব্দে হয়, কোন জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই রকম হয়। তো ম্যাক্সিমাম নাম ল্যাটিন শব্দে হয়েছে, তো এটা একটা ল্যাটিন নাম। 22 নম্বর নৈর্ব্যক্তিক ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত শাখা কোনটা? এখানে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত শাখা হচ্ছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। তোমরা দেখতে পাচ্ছ বইতে 4 নম্বর পৃষ্ঠা, জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি, এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের একটা শাখা। তারপরে 23 নম্বর নৈর্ব্যক্তিক নিচের কোনটা ট্যাক্সোনমির আলোচ্য বিষয়? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করে। আসো 4 নম্বর পৃষ্ঠা, এটা আমরা খুঁজে নেই। এই যে জীবের শ্রেণীবিন্যাস, এটা নিচে আন্ডারলাইন করো 4 নম্বর পৃষ্ঠা। জীবের শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি শাখায় জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়। আশা করছি বুঝতে পেরেছো। ফলিত জীববিজ্ঞানের শাখা নয় কোনটি? জীব ভূগোল, এটা তো হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা, এটা ফলিত জীববিজ্ঞানের শাখা হবে কিভাবে? আমি তোমাকে বারবার বলছি, ভৌত জীববিজ্ঞানের সবগুলো শাখা নিচে আন্ডারলাইন করো, ফলিত জীববিজ্ঞানের সবগুলো শাখা নিচে আন্ডারলাইন করো। অর্থাৎ কোনটা ভৌত জীববিজ্ঞানের শাখা, কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা, এটা যেন পরীক্ষা হলে তোমার ভুল না হয়। 25 নম্বর নৈর্ব্যক্তিক এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? আমরা সবাই জানি এন্ডোক্রাইনোলজিতে হরমোন নিয়ে আলোচনা করা হয়। আমরা সবাই জানি এন্ডোক্রাইনোলজিতে হরমোন নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি হরমোন নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজিতে হরমোন নিয়ে আলোচনা করা হচ্ছে। নিচের কোন ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়? আবারও বলছি, ভৌত আর ফলিত জীববিজ্ঞানের প্রত্যেকটা শাখার নাম শিখবা। ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস বিদ্যা ভৌত জীববিজ্ঞানের একটা শাখা। এবার 27 নম্বর নৈর্ব্যক্তিক প্ল্যান্টি রাজ্যের ক্ষেত্রে কোনগুলো সঠিক? 1 নম্বর উন্নত টিস্যু থাকে, সঠিক কথা। যৌন জনন অ্যানাইসোকার্মা, সেটাও সঠিক। আর্কিগোনিয়েট আর অপুষ্পক, এইটা ভুল হলো। আর্কিগোনিয়েট ঠিক ছিল, সপুষ্পক বললে ঠিক হতো। তো আসল লাইনগুলো একটু দেখে নেই 9 নম্বর পৃষ্ঠা থেকে। 9 নম্বর পৃষ্ঠা এই লাইনগুলো দাগিয়ে নিবা যে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এই লাইনটা দাগায় নাও, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। তারপরে এই লাইনটা দাগাও, যৌন জনন অ্যানাইসোকার্মা, যৌন জনন অ্যানাইসোকার্মা, এই লাইনটা দাগাও। তারপর আর্কিগোনিয়েট, এই লাইনটা দাগাও। আর সপুষ্পক, এই লাইনটা দাগাও। দেখি উন্নত টিস্যু বিদ্যমান, যৌন জনন অ্যানাইসোকার্মাস, আর্কিগোনিয়েট, সপুষ্পক, এগুলো প্ল্যান্টি রাজ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নিচের কোনটা কলেরার জীবাণু?
মানে কলেরা হচ্ছে একটা জীবাণু, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ভিব্রিও কলেরা। তো কোনটা জীবাণু? ভিব্রিও কলেরা হচ্ছে একটা জীবাণু। আমরা হচ্ছে বইতে 13 নম্বর পৃষ্ঠা দেখতেই পাচ্ছি যে কলেরার বৈজ্ঞানিক নাম লেখাই আছে কলেরা জীবাণু। কলেরা জীবাণু, ম্যালেরিয়া জীবাণু, কলেরা জীবাণু, এগুলো জীবাণু। ভিব্রিও কলেরা একটা জীবাণু, প্লাজমোডিয়াম ভাইরাস একটা জীবাণু, এগুলো হচ্ছে জীবাণু। এমব্রায়োলজিতে কি আলোচনা করা হয়? 2 নম্বর, ভ্রূণ সম্পর্কে আলোচনা করা হয় এমব্রায়োলজিতে, আমরা সবাই জানি। তো আসো এই লাইনটাও দেখে নেই বইতে 4 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো এখানে লেখা আছে ই নাম্বার পয়েন্টে যে ভ্রূণ সম্পর্কে আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে। ভ্রূণ সম্পর্কে আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে। আশা করছি লাইনটা তোমরা দাগিয়ে নিয়েছো। 30 নম্বর নৈবিত্তিকটা খুবই ইম্পর্টেন্ট। ক্যারোলাস লিনিয়াসের কি কি বিষয়ে আগ্রহ ছিল? বিভিন্ন গাছ কালেকশন করার আগ্রহ ছিল, ফুল কালেকশন করতো, আর জীবের শ্রেণীবিন্যাস করতে ওনার খুব মনে চাইতো। তো আসো বইতে 7 নম্বর পৃষ্ঠা আমরা দেখে নেই নৈবিত্তিকটা। এই যে তোমরা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারার 3 নম্বর লাইন, 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারা 3 নম্বর লাইন, বিভিন্ন উদ্ভিদ কালেকশন, বিভিন্ন ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাস, এই 3টা কাজে তার অনেক আগ্রহ ছিল। তাহলে ক্যারোলাস লিনিয়াসের আগ্রহ ছিল 3টা বিষয়ে, বিভিন্ন উদ্ভিদ কালেকশন, ফুল সংগ্রহ আর শ্রেণীবিন্যাস, এগুলোতে তার অনেক আগ্রহ ছিল। শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটা? এটা আগেও বলেছি, শারীরবিদ্যায় হচ্ছে আমাদের দেহের ভিতরে কি কি কাজ হয় সেগুলো নিয়ে আলোচনা করে। যেমন সালোক সংশ্লেষণ একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। দেখো তোমরা বইতে 4 নম্বর পৃষ্ঠা কি দেয়া আছে, দেখো শারীরবিদ্যায় লেখা আছে যে সি নাম্বার পয়েন্টে 4 নম্বর পৃষ্ঠা যে শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি শারীরবিদ্যার আলোচ্য বিষয়। তো এগুলো একটু দাগিয়ে নাও। শারীরবিদ্যায় শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে শারীরবিদ্যায় আলোচনা করা হয়। তারপরে বলেছে কর্কোরাস ক্যাপসুলারিস কোনটার বৈজ্ঞানিক নাম? এটা তো বলেছি আমি তোমাদেরকে যে কর্কোরাস ক্যাপসুলারিস হচ্ছে বইতে 13 নম্বর পৃষ্ঠা আমরা পাবো কর্কোরাস ক্যাপসুলারিস পাঠের বৈজ্ঞানিক নাম। চলে আসো বইতে 13 নম্বর পৃষ্ঠা। এই পাঠের বৈজ্ঞানিক নামের পাশে টিক চিহ্ন দিয়ে রাখো, কর্কোরাস ক্যাপসুলারিস ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তেত্রিশ নম্বর নৈবিত্তিক জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করে কোন শাখায়? জনন কোষ বা হচ্ছে ভ্রূণ সৃষ্টি, ভ্রূণ সম্পর্কিত এই বিষয়গুলো আলোচনা করে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। 4 নম্বর পৃষ্ঠা আমরা জানতে পারবো এটা ইনশাল্লাহ। দেখো 4 নম্বর পৃষ্ঠা লেখা আছে ভ্রূণবিদ্যার মধ্যে জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করে। এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করে। 4 নম্বর পৃষ্ঠা ই নাম্বার পয়েন্টটা দাগিয়ে নাও। পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ কোনটা? তো 13 নম্বর পৃষ্ঠা থেকে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ হচ্ছে অ্যালিয়াম। পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশের নাম হচ্ছে অ্যালিয়াম, যেটা আমরা বইতে 13 নম্বর পৃষ্ঠা পাই। দেখো 13 নম্বর পৃষ্ঠা লেখা আছে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালিয়াম সেপা। অ্যালিয়াম সেপা। সো পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালিয়াম। কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে অনুপস্থিত? আমরা সবাই তো জানলাম যে ব্যাকটেরিয়াতে রাইবোজোম থাকে না, সরি ব্যাকটেরিয়াতে রাইবোজোম থাকে, বাকি আর কোনো অঙ্গাণু থাকে না। ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণু থাকে? ব্যাকটেরিয়াতে থাকে একটাই অঙ্গাণু, সেটার নাম হচ্ছে রাইবোজোম। বইতে 8 নম্বর পৃষ্ঠা লাইনটা আমরা আরেকবার দেখে নিব যে এই যে মনের রাজ্যের ব্যাকটেরিয়া, এদের মধ্যে শুধুমাত্র রাইবোজোম আছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, জালিকা কিচ্ছু নাই। 36 নম্বর নৈবিত্তিক জীবজগৎ সম্পর্কে সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটা? জীবজগৎ সম্পর্কে সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। বইতে 7 নম্বর পৃষ্ঠা এটা আমরা পাবো। এই লাইনটা একটু দাগিয়ে নাও বইতে 7 নম্বর পৃষ্ঠায়, এই লাইনটাও ইম্পর্টেন্ট। দেখো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা, জীবের ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা, এটার মূল লক্ষ্য একটাই, শ্রেণীবিন্যাসের এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে, অল্প সময়ে সঠিকভাবে জানা। এটা থেকেই নৈবিত্তিকটা করা হয়েছে যে
ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা, এটা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করে, যেটা এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা এই কাজে সাহায্য করে। মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? মানুষকে হেটারোট্রফিক বলা হয় তার কারণ হচ্ছে মানুষের কোষে প্লাস্টিড অনুপস্থিত। প্লাস্টিড থাকলে তো খাদ্য তৈরি করতে পারতো, প্লাস্টিড নাই বলে খাদ্য তৈরি করতে পারে না। তা সেই নৈবিত্তিকটা দেখে নেই। মানুষের কাছে প্লাস্টিক নাই বলে এদেরকে হেটারোট্রফিক বলে। বইতে আমরা এটা 10 নম্বর পৃষ্ঠা খুঁজে পাচ্ছি যে প্লাস্টিক না থাকায় হেটারোট্রফিক বা পরভোজী বলে। প্লাস্টিক না থাকায় হেটারোট্রফিক বা পরভোজী বলে, 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, প্লাস্টিক না থাকায় হেটারোট্রফিক বা পরভোজী বলে। আশা করি লাইনটা দাগিয়ে নিয়েছো। কোনটার দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত? অসংখ্যবার বলেছি নৈবিত্তিকটা। ফাঞ্জাই রাজ্যে মাইসিলিয়াম দিয়ে গঠিত। ফাঞ্জাই রাজ্যের উদাহরণ পেনিসিলিয়াম, মাশরুম আর হচ্ছে ইস্ট। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে কে? এটাও অসংখ্যবার বলেছি। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার করে মাশরুম, পেনিসিলিয়াম, ইস্ট এরা। বলেছে নিচের কোনটা সুপারকিংডম প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা, দুইটা কথা লেখা আছে। এখন প্রোক্যারিওটা ইউক্যারিওটা এই সুপার কিংডমে ভাগ করেন কোন বিজ্ঞানী? এটা আমরা সবাই জানি যে সুপার কিংডমে ভাগ করেছিল বিজ্ঞানী মার্গুলিস। বিজ্ঞানী মার্গুলিস সুপার কিংডমে ভাগ করেছে, যেটা আমরা বইতে 8 নম্বর পৃষ্ঠায় খুঁজে পাচ্ছি। আমাদের আজকের শেষ নৈবিত্তিক দেখো 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে পরবর্তীকালে মার্গুলিস হুইটেকার শ্রেণীবিন্যাসকে পরিবর্তিত করেন। এই লাইনটা দেখাও। তিনি সমগ্র জীবজগৎকে, মার্গুলিস সমগ্র জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন। মার্গুলিস সমগ্র জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করেন, প্রোক্যারিওটা ইউক্যারিওটা, প্রোক্যারিওটা ইউক্যারিওটা। তো এই ছিল আমাদের নৈবিত্তিক প্রথম অধ্যায়ের নৈবিত্তিকগুলো আমরা সলভ করে ফেললাম। সকল নৈবিত্তিক আমাদের সলভ হয়ে গেল। তোমরা যারা আমার সাথে এখন সংযুক্ত আছো তোমরা আমাকে দয়া করে কমেন্টস করে জানিয়ে দাও তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। নৈবিত্তিকগুলোর পিডিএফ ফাইল শীট আকারে রাতে গ্রুপে জমা দিয়ে দিব ইনশাআল্লাহ। সেখান থেকে তোমরা কম্পিউটারে ডাউনলোড দিয়ে, মোবাইলে ডাউনলোড দিয়ে পড়ে ফেলতে পারবা এবং ইনশাআল্লাহ কোচিং খুলতে পারলে তখন আমরা এগুলো ফটোকপি করে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা লাইভে আছো দ্রুত আমাকে জানিয়ে দাও আর কোনো প্রশ্ন বা সমস্যা আছে কিনা প্রথম অধ্যায় থেকে। কোনো সমস্যা না থাকলে আমি বিদায় নিতে চাই আজকের মতো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে এবং ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার আমরা দ্বিতীয় অধ্যায় নোট করা শুরু করব। এবং তোমরা সবাই জানো দ্বিতীয় অধ্যায়ের শেষ দিকে আমরা চলে এসেছি। সবার কাছে আমার জোরালো অনুরোধ থাকবে দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়তে থাকো তোমরা, কারণ দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা সামনে নিয়ে নিব। তোমরা যদি প্রথম থেকে না পড়ো তাহলে যারা প্রথম অধ্যায়ে খারাপ করেছো দ্বিতীয় অধ্যায়টাও ভালো করতে পারবে না। আমি চাই প্রথম অধ্যায়ে যারা হচ্ছে মেধা তালিকায় এসেছো দ্বিতীয় পরীক্ষায় যেন অনেক অনেক নতুন মুখ আমরা মেধা তালিকায় দেখতে পাই। তাহলে আজকের মতো বিদায় নিতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছিলা সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।